স্বপ্ন আমার পাখিদের সর্দারনি হব, কিন্তু না, কিছুতেই আমার স্বপ্ন পূরণ হচ্ছে না। আমাকে তো কেউ পাত্তাই দিচ্ছে না, কেউ শুনছেই না আমার কথা। না না, এটা তো মানা যায় না। কাকলি কাক বৃন্দাবন জঙ্গলে বাস করে। কাকলি ছিল ভীষণ হিংসুটে আর ভীষণ লোভী। কাকলির অনেক দিনের স্বপ্ন ছিল জঙ্গলের পাখিদের সর্দারনি হওয়া, কিন্তু কাকলি এত বদমেজাজি ছিল যে কাকলিকে কেউ পছন্দ করতো না। আবার কি না, খাবার সংগ্রহ করতে যেতে হবে? দূর ছাই, আর ভালো লাগে না। আজ যদি আমি রানী হতাম, তাহলে পাখিরা এসে আমাকে হুকুম রানী করতো, আমার পায়ের কাছে এসে খাবার নিয়ে আসতো। কিন্তু এখন কি না আমাকে খাবার খুঁজতে হবে। কাকলি কাক আর কোনো উপায় খুঁজে না পেয়ে খাবার খুঁজতে যায়, আর অলস কাকলি খাবার খুঁজতে গিয়ে একটা গাছের নিচে বসে পড়ে। কত দূর উড়ে এলাম, বড্ড হাঁপিয়ে গেছি রে বাবা। এত কষ্ট করে কেউ খাবার খুঁজতে আসে, আমি বরং এই গাছের নিচে একটু জিরিয়ে নেই। কাকলি কাক সেই গাছের নিচে জিরিয়ে নিতে থাকে আর সেখানে ঘুমিয়ে পড়ে। এইদিকে দে দে বলছি, আমাকে দে এই মুরগি। এই মুরগি আমার, খবরদার ধরবি না বলে দিলাম। বললে হলো নাকি শুনি? কিছুতেই দিব না আমি, মরে গেলেও দিব না। আমি এই মুরগিটা আগে ধরেছি, তুই কোথা থেকে উড়ে এলি শুনি? কোথা থেকে উড়ে আসবো? তুই মুরগি ধরেছিস, কিন্তু আমি আগে দেখেছি, তাই এই মুরগিটা আমার। দে বলছি। বাড়ি চোখ দিয়ে তাকালেই মুরগি তোর হয়ে যায়, তাই না? ওই তো দুটো মুরগি দেখা যাচ্ছে, যা ধরে নিয়ে আয় দেখি। আমি দেব ওই মুরগি দুটো। কেন দিব? কেন? একদম পায়ে পা দিয়ে ঝগড়া করবি না বলে দিলাম, একদম ধাক্কা মেরে ফেলে দিব এখন। কি? আমি নারী দেখে কি ভেবেছিস আমার কোনো গায়ের জোর নেই? তবে রে দাঁড়া, আজ তোকে আমি কি করি দেখ মেরে। শিয়ালিনী মিসেকে ধাক্কা মেরে ফেলে দেয়। এবার দেখ কেমন লাগে, দেখ দেখ। ওরে বাবা রে, মরে গেলাম রে, মরে গেলাম। এই বজ্জাত শিয়ালিনীর গায়ে এত জোর, বাবা রে। ওদের দুজনের তুমুল ঝগড়ায় কাকলি কাকের ঘুম ভেঙে যায়। মরণ, ওই দেখি তো কয়টা লাশ পড়লো। না, একটাও তো লাশ দেখছি না। তাহলে আমার ঘুম ভাঙিয়ে দিল কেন শুনি? ইচ্ছে করছে না দুটোকে মেরে ফেলি। কাকলি কাক ভীষণ রেগে যায়। এদিকে শিয়ালিনী মিসকেকে মেরে মুরগি নিয়ে সেখান থেকে চলে যায়। এই শয়তান কাক, তোর এই কুচির চেহারা নিয়ে আমার সামনে হাসাহাসি কেন করছিস? খবরদার আসবি না বলে দিলাম, একদম হাসবি না। হাসবো না তো কি করবো শুনি? একটা মেয়ের হাতে মার খেলে তোমার কি লজ্জা নেই নাকি? ছি, এভাবে কিনা হেরে গেলে। সে নিয়ে তোকে এত কথা বলতে হবে না, আমি বুঝে নেব। তা একবার শুধু রাজা হয়ে যাই, তারপর দেখাবো। মিসকের কথা শুনে কাকলি ভীষণ হাসতে থাকে। হাসালে মিসকে ভাই, এই জঙ্গলে শক্তিশালী বাঘ রাজা থাকতে কিনা তুমি হবে রাজা? তোমায় কে রাজা মানবে শুনি? সামান্য একটা মেয়ের সাথেই তো লড়াই করতে পারো না। হ্যাঁ হ্যাঁ, লড়াই করে পাইনি, কিন্তু তাই বলে বুদ্ধি তো আর আমার কম নেই, তাই না? বুদ্ধি দিয়ে আমি রাজা হব। এই মিসকে তো দেখছি আমার মতোই রাজা হওয়ার স্বপ্ন দেখে, তবে এর সাথে আমার ভাব বসাতে হবে। আচ্ছা ঠিক আছে, চললাম তবে এবার আমি। কাকলি কাক মিসকের সাথে কথা বলে সামনের দিকে উঠতে থাকে। আরে ওই তো শিয়ালিনীর বাসার সামনে মুরগির মাংসের টুকরো হাড় পড়ে আছে, মনে হয় শিয়ালিনী খেয়ে ফেলে দিয়েছে। আমি বরং এগুলো চুপ করে কুড়িয়ে নিয়ে যাই। কাকলি কাক শিয়ালিনীর ফেলে দেওয়া মাংসের টুকরো হাড় নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর কতদিন যে এমন ফেলে দেয়া হাড় খাবার খেতে হবে তা কে জানে, কবে যে রানী হব। কাকলি কাক এসব খাবার খেতে থাকে। এভাবে দিন কাটছিল। ওই জঙ্গলেই বাস করত এক টুনি পাখি। টুনি পাখি ছিল যেমন মিষ্টি দেখতে, তেমনি নম্রভদ্র। আরে টুনি দিদি, এদিকে কোথায় যাচ্ছিস শুনি? ও মা, তুই দেখতে কত সুন্দর হয়েছিস, রূপ যেন তোর বয়ে বয়ে পড়ছে। কত সুন্দর তুই। এই তো হরিণী দিদি, শস্য দানা খুঁজতে বেরিয়েছি। তুমিও বুঝি খাবার খুঁজতে বের হয়েছো? হ্যাঁ, আমিও খাবার খাওয়ার জন্যই বেরিয়েছি। তোর সাথে দেখা হয়ে ভালোই হলো। তোর মতো এত ভালো মনের একটা পাখির সাথে কথা বলে বড্ড শান্তি লাগে, এই জন্যই তো তোকে আমরা ভালোবাসি। হ্যাঁ দিদি, আমিও তোমাদের অনেক ভালোবাসি। টুনি আর হরিণীর কথা কাকলি কাক আড়াল থেকে শুনতে পায়। এই হলো আমার পথের একমাত্র কাঁটা,
ওর রূপ গুণের জন্য আমাকে কেউ চেনে না। এই টুনি থাকলে আমি কিছুতেই রানী হতে পারবো না। কাকলি কাক এভাবে হিংসায় যেন জ্বলে যাচ্ছিল। আর কাকলি কাক মনের দুঃখে নদীর পাড়ে যায় আর গিয়ে দেখে মিসকে শিয়াল রাগে বসে আছে। কি হয়েছে মিসকে দাদা? মনে হয় খুব রেগে আছো। আজকে কি কারো হাতের মার খেয়েছো নাকি আবার? এই চুপ, একদম চুপ। তুই কি আমার সাথে মজা নিচ্ছিস? একদম রাগাবি না বলে দিলাম। হ্যাঁ, তোমাকে রাগিয়ে বাবা আমার কোনো কাজ নেই। তার থেকে এখন কাজের কথায় আসি। শোনো, তোমার যেমন অনেক দিনের ইচ্ছে এই জঙ্গলের রাজা হওয়ার, তেমনি আমারও অনেক দিনের ইচ্ছে এই জঙ্গলের পাখি রানী হওয়ার। তাই আমরা কিন্তু চাইলেই হাত মেলাতে পারি। কি বললি? তুই হবি পাখিদের রানী? তোর না আছে চেহারা আর না আছে কোনো গুণ, তাহলে তোকে কে মানবে শুনি? ঠিক তোমার মতো সামান্য একটা মিসকেকে যেভাবে রাজা মানবে সবাই, সেভাবেই আমার পথের কাঁটা একমাত্র টুনি। ওকে যদি জঙ্গল থেকে বের করতে পেরেছি না, তাহলে আমাকে থামাই কে? আমারও পথের কাটা ওই বাঘ মামা। একবার বাঘ মামাকে সরাতে পারলে আমাকে হারানোর মতো আর কেউ থাকবে না। এখন কি করা যায় বল তো আমায়? আমার মাথায় একটা বুদ্ধি আছে দাদা। তুমি চাইলে আমি তোমায় বলতে পারি। কি? বল বল আমাকে, তাড়াতাড়ি বল। এরপর কাকলি কাক মিসকে শিয়ালকে একটা বুদ্ধি শিখিয়ে দেয়। আরে বাহ কাকলি, তুই দেখতে নোংরা আর কালো হলেও তোর মাথায় দেখি অনেক বুদ্ধি। ঠিক আছে ঠিক আছে, তাহলে ওই কথাই থাকলো। আমি রাজা হলে তোকে পাখিদের রানী বানাবো। সকল পাখি তোকে মেনে চলবে। কাকলি কাক ভীষণ খুশি হয় আর উড়ে সেখান দিয়ে যাচ্ছিল। এমন সময় কাকলির সাথে টুনির দেখা হয়। কাকুলি বোন, ও কাকুলি বোন, কোথায় যাচ্ছ শুনি? কোথায় যাচ্ছি তা তোকে বলবো কেন শুনি? তোকে কোনো উত্তর দিতে পারবো না, আর আমাকে কোনো বোন বলবি না। আমি বাবা কারো বোন টোন হতে পারবো না। কাকলি এভাবে বলে সেখান থেকে চলে যায়। বারে, কাকুলি দিদি এভাবে চলে গেল, ব্যাপারটা কেমন যেন সন্দেহ লাগছে। আমাকে একটু খোঁজ খবর নিতেই হচ্ছে। টুনি কাকলি কাককে সন্দেহ করতে থাকে। এভাবে দিন কাটছিল। এদিকে বাঘ মামা, ও বাঘ মামা, সর্বনাশা কাহিনী ঘটে গেছে মামা, সর্বনাশা কাহিনী ঘটেছে। আরে কি হয়েছে আমাকে বল তো শুনি। কি আর বলবো বাঘ মামা, ওই টুনি তো পাশের জঙ্গলের বাঘ সিংহের সাথে হাত করেছে। আপনাকে নাকি মেরে ও ওদের জঙ্গলের রাজা বানাবে। আমি আপনাকে রাজা না মেনে মামা ডাকি, তাই তো খবর দিতে এলাম। কি? টুনি তো অনেক ভালো, আর এই টুনি কি না আমার নামে এত বড় ষড়যন্ত্র করছে? না না, আমার বিশ্বাস হচ্ছে না। আমি নিজেও শুনেছি রাজা মশাই। আচ্ছা এই ব্যাপার, তাহলে তো ওই টুনিকে এবার শাস্তি দিতেই হয়। আপনি ওকে মেরে আজকেই খেয়ে ফেলুন বাঘ মামা। আপনি বললে এক্ষুনি আমরা টুনিকে ধরে নিয়ে আসি। এরপর বাঘ টুনিকে ধরে নিয়ে আসতে বলে আর কাকলি ও মিসকে মিলে টুনিকে ধরে নিয়ে আসে। বাঘ মামা, এই যে আমরা টুনিকে ধরে নিয়ে এসেছি। আপনি বললেই ওকে এক্ষুনি আমরা মেরে একদম ফ্রাই করে নিয়ে আসবো। খেতে ভীষণ মজা হবে। হ্যাঁ হ্যাঁ, যা এক্ষুনি ওকে একদম বেজে নিয়ে আয়। আমার সাথে কিনা বেইমানি? না না রাজা মশাই, আমি আপনার নামে কোনো ষড়যন্ত্র করিনি। চুপ কর, আমাকে কিনা মিথ্যা বলা? না রাজা মশাই, টুনি মিথ্যা বলছে না। এ কি, তোরা সবাই এখানে? এমন সময় জঙ্গলের সবাই সেখানে আসে। হ্যাঁ রাজা মশাই, মিথ্যে তো ওই মিজকে আর কাকুলি বলছে। টুনি আগে থেকেই জানতো এমন কিছু একটা হতে পারে, তাই তো আমাদের সচেতন করেছিল। ওই মিজকে টুনিকে ফ্রাই করার সময় বিষ খাইয়ে আপনাকেও মেরে ফেলতো, আর দুজন রাজা রানী হতো। কি? এই মিচকে আসল শয়তান তাহলে তুই? ইয়ে মানে বাঘ মামা, পালা কাকুলি পালা, বাঁচতে চাইলে এক্ষুনি পালা। মিসকে আর কাকলি ছুটে সেখান থেকে পালিয়ে যায় আর প্রাণের ভয়ে কোনোদিন সে জঙ্গলে আসেনি। একই রে মা, তুই এভাবে ঘাসগুলো নষ্ট করছিস কেন বলতো আমায়? আমি কত কষ্ট করে তোর জন্য ঘাস নিয়ে আসি। তুই জানিস আজকাল জঙ্গলে ঘাস খুঁজে পাওয়াই যায় না। আমি নিজে না খেয়ে তোর জন্য খুঁজে খুঁজে নিয়ে আসি। তাহলে আমি কি করতে পারি বলো তো আমাকে?
তুমি যেগুলো ঘাস নিয়ে আসো ওগুলো খেতে আমার একদম ভালো লাগে না, একদম শক্ত শক্ত ঘাস। আমার তো কচি ঘাস খেতে ভালো লাগে মা। তাই বলে তো আমাদের খাবার নষ্ট করা একদম ঠিক নয় রে মা। আমি কষ্ট করে নিয়ে আসি, আমি কি ইচ্ছে করে তোর জন্য খারাপ ঘাস নিয়ে আসি নাকি বলতো? এর চেয়ে ভালো ঘাস আর নেই রে মা। আমার তো তাই মনে হয়, খাবো না এইসব ঘাস আমি, তোমার ঘাস তুমি খাও। এরপর হরিণ ছানা রাগ করে সেখান থেকে চলে যায়। আর মা হরিণ তার ছানার এমন আচরণ দেখে ভীষণ কষ্ট পায়। আমার মেয়েটাকে নিয়ে হয়েছে আমার যত জ্বালা। মেয়েটাকে আমি কিছুতেই বোঝাতে পারি না, এভাবে কি চলবে নাকি? দিন দিন অপচয় করেই যাচ্ছে। হরিণ বোন, ও হরিণ বোন, আছো গো গুহায়? বলি বেরিয়ে আসো তো গো, তোমায় যে আমি ডাকছি। কে? ও বোন তুমি, এসো এসো। না বোন, আজ আর বসবো না। তোমার গুহার পাশে দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ এইসব দেখে থেমে গেলাম। তোমার গুহায় আশেপাশে এত ঘাস পড়ে আছে কেন? দেখে তো নষ্ট হয়েছে মনে হচ্ছে। আর বলো না দিদি, মেয়েটা আমার ঘাস খেতেই চায় না। আমি নিয়ে আসি আরো নষ্ট করে ফেলে দেয়। সে কি গো দিদি, তুমি তো অনেক কষ্ট করে নিয়ে আসো, নিজে না খেয়ে মেয়ের জন্য নিয়ে আসো, আর সেই মেয়ে কিনা এভাবে নষ্ট করে? আর বলো না বোন, অনেক চিন্তায় আছি মেয়েটাকে নিয়ে। আমি কিছুতেই বোঝাতে পারছি না ওকে, আমাকে বুঝতেই চায় না, উল্টো আরো কত কথা শুনিয়ে দেয়। শোনো বোন, আমার কাছে একটা বুদ্ধি আছে। তুমি এখন থেকে তোমার মেয়েকে বলো নিজে থেকে ঘাস নিয়ে আসতে, তাহলে নিজে যখন কষ্ট করবে তখন বুঝতে পারবে অন্যের কেমন পরিশ্রম হয়। তা তুমি বলতে পারো, কিন্তু ও তো অনেক ছোট, ও কি পারবে? আর জঙ্গলে তো অনেক হিংস্র জন্তু থাকে, যদি কোনো ক্ষতি হয়ে যায় তখন কি হবে আমার মেয়েটার বলো তো? ওসব নিয়ে তুমি একদম চিন্তা করো না। শোনো, বিপদে পড়লে আমরা শিখতে পারি, যত বিপদে পড়বে তত চালাক হবে। তাই বলে তো আমরা ঘরে বন্দি করে রাখতে পারবো না সন্তানদের। এখন থেকে আমি আমার মেয়েকে নিয়ে ঘাস খেতে যাব। তা তুমি ভালো কথাই বলেছো বোন, তাহলে এখন থেকে আমিও যাব আমার মেয়েকে নিয়ে, আর এর মাঝে একা পাঠিয়ে দিব যাতে ও শিখতে পারে। এরপর ছাগল চলে যায় আর হরিণ আবার গুহায় চলে আসে। এভাবেই সেই দিনটা কেটে যায়। পরের দিন এই ছানা মা, ওঠ তো মা, উঠে পড়, আর কত ঘুমাবি? উফ মা, তুমি কি এখন আমাকে বিরক্ত করে যাবে নাকি বলো তো? শান্তি মতো আমাকে ঘুমোতে দাও। ঘুমাবি কি করে শুনি? ঘাস খেতে যাব মা, চল ঘাস খেতে যাব। না মা, আমি কোনো ঘাস খেতে যাব না। তুমি যাও তো যাও, আমাকে একদম বিরক্ত করো না। হরিণ ছানা আবার ঘুমাতে থাকে। এদিকে মা হরিণ জোর করে মেয়েকে নিয়ে যায়, আর হরিণ ছানা মায়ের সাথে ঘাস খেতে যায়। এইগুলো ঘাস আমি খাবো না, খাবো না, খাবো না। আমি খেতে পারবো না। তোমরা ঘাস খেয়ে নাও। এগুলো তো লম্বা লম্বা ঘাস, আর নরম নরম ঘাস তো কোথাও দেখছি না। নতুন ঘাস কোথায় পাবো শুনি? বর্ষাকালে নতুন ঘাস জন্ম নিবে, এখন খেয়ে নে তো খেয়ে নে। ওই দেখ সবাই কত সুন্দর করে ঘাস খাচ্ছে। মা হরিণ এত করে বলার পরও ছানাটি কোনো কথা শোনে না। ছানাটি পড়ে পড়ে সেখানে ঘুমোতে থাকে, আর বাকিরা সবাই ঘাস খেয়ে নেয়। এরপর মা হরিণ বাধ্য হয়ে আবার মুখে করে ঘাস নিয়ে মেয়েকে নিয়ে চলে আসে। এভাবেই দিন কাটতে থাকে। মা, ও মা, তুমি ঘাস খেতে যাবে না নাকি? আজ বলো তো আমাকে। না রে মা, আমি ঘাস খেতে যাব না। তুই এক কাজ কর, আজ জঙ্গলের ছানাদের সাথে ঘাস খেতে চলে যা। এখন থেকে একাই ঘাস খেতে হবে তোকে। আচ্ছা ঠিক আছে মা, আমি তাহলে গেলাম গো। হরিণ ছানা বাকি ছানাদের সাথে ঘাস খেতে চলে যায়। হরিণ ছানা ঘাস খাওয়ার থেকে নষ্টই করছিল বেশি। ছানাটি মুখ দিয়ে ঘাস ছিঁড়ছিল আর সেগুলো মাটিতে ফেলে রাখছিল। হ্যাঁ রে হরিণ ছানা, তুই এভাবে ঘাসগুলো ফেলে দিচ্ছিস কেন আমায় বল তো? তোর কতটুকু প্রয়োজন ততটুকুই খেয়ে নে, ছিঁড়ে ফেলে দিচ্ছিস কেন? ছিঁড়ে ফেলেছি বেশ করেছি, তাতে তোর কি সমস্যা আমায় বল তো?
আমি কি তোর খাওয়ার কোনো ব্যাঘাত করেছি নাকি নাকি তোর মুখ থেকে খাবার কেড়ে নিয়েছি? নিসনি কেড়ে, কিন্তু 2 দিন পর তো আমরাই খাবো ঘাসগুলো, তাই না? তাহলে এখন অপচয় করলে 2 দিন আমাদেরই না খেয়ে থাকতে হবে। সে হলে হবে, কিন্তু আমি এত ভবিষ্যতে চিন্তা করতে পারবো না বাবা। আমি যত ইচ্ছে ঘাস নষ্ট করব। হরিণ ছানা এভাবেই রোজ ঘাস নষ্ট করত। বাকি ছানারা ঘাস নষ্ট করতে বারণ করলেও সে কোনো কথা শুনতো না। এভাবেই আরো দিন কাটছিল। দেখ হরিণ ছানা, তুই কিন্তু আমাদের পায়ে পা দিয়ে একদম ঝগড়া করছিস। তুই আমাদের পথে বারবার ধাক্কা দিচ্ছিস কেন? তুই কি একাই রাস্তা হাঁটবি নাকি? আমরা বুঝি রাস্তা হাঁটবো না? না, তোরা হাঁটবি না। এত ইচ্ছে হলে আমার পিছু পিছু আয় সবাই। আমার যেভাবে ইচ্ছে সেভাবে হাঁটবো, হেলে দুলে হাঁটবো। বললেই হলো, তাই না? শোন, বেশি কথা বললে কিন্তু আমার লম্বা লম্বা শিং দিয়ে একদম গুঁতো দিয়ে ফেলে দিব, এই বলে দিলাম। আর তোকে মনে হয় ছেড়ে দিব? তবে রে দাঁড়া। হরিণ ছানা তার লম্বা শিং দিয়ে শশীকে ফেলে দেয়, আর ওদের মাঝে অনেক ঝগড়া বেঁধে যায়। শশী কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসে। এভাবেই প্রতিদিন মা হরিণের কাছে কোনো না কোনো নালিশ আসতো। তুই কি কোনোদিন ভালো হবি না নাকি বলতো আমাকে? প্রতিদিন তোর নামে নালিশ শুনতে হয় আমায়। আমার আর ইচ্ছে করে না, ইচ্ছে করে নিজে কোথাও চলে যাই, তবুও তোর নামে নালিশ শুনতে হবে না আমাকে। উহ মা, তুমিও না। শোনো, আমার যা ইচ্ছে তাই করব, আমাকে বাধা দেবে কেন? আমার ইচ্ছে হয়েছে আমি ঘাসগুলো ফেলে দেই তুলে তুলে, এতে তো আরো উপকার হবে, তাই না? ঘাসগুলো পরিষ্কার হয়ে যাবে। উপকার না ঢের। মা হরিণ কিছুতেই মেয়েকে আর বোঝাতে পারে না। এভাবেই দিন কাটতে থাকে। একদিন ধুর, এইসব ঘাস আমার একদম ভালো লাগে না। আমি বরং সামনের দিকে যাই, ওদিকে হয়তো অনেকগুলো ঘাস আছে। ওদিকে যাস নে, ওদিকে গভীর জঙ্গল, কোনো ঘাস নেই। মা বলেছে ওদিকে হিংস্র পশু আছে, আর সিংহও আছে। এই তুই থাম তো থাম, সবসময় আমাকে কোনো না কোনো কাজে বাধা দিতে আসিস। আমাকে জ্ঞান না দিলে কি তোর হয় না নাকি? হ্যাঁ, যা তো যা, আমাকে যেতে দে। এসব বলে হরিণ ছানা আরো ঘাসের লোভে সামনের দিকে যেতে থাকে, আর যেতে যেতে আরো গভীরে চলে যায়। কি, তার মানে কি সবাই ঠিক কথাই বলেছে? এটা তো দেখছি গভীর জঙ্গল, আর এখানে তো কোনো ঘাস নেই। তার মানে কি সবাই ঠিক বলেছে, এখানে সিংহ আছে। এমন সময় হরিণ ছানা একটা সিংহ দেখতে পায়, আর সে ভীষণ ভয় পেয়ে যায়। আরে আরে, ওই তো একটা হরিণের ছানা। যাই, ওকে ধরেই খাই। বাবারে বাবা, বড্ড খিদে পেয়েছে, দৌড়াতেও তো পারছি না। আস্তে আস্তে গিয়ে ধরে ফেলি। এরপর সিংহ হরিণ ছানার দিকে দৌড়ে আসতে থাকে, আর হরিণের ছানা সেখান থেকে ছুটে পালিয়ে আসে, আর বাকি ছানাদের সবটা খুলে বলে। আমরা এখন কিছুতেই কোনোভাবেই ভয় পাবো না। চলো আমরাও সবাই মিলে ওই ঘাসগুলোর আড়ালে লুকিয়ে পড়ি, তাহলে আর সিংহ আমাদের খুঁজে পাবে না। এরপর সবাই মিলে ঘাসের আড়ালে লুকিয়ে পড়ে, আর সিংহ এসে ওদের খুঁজে পায় না। এরপর সিংহ হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। দেখেছিস তুই, খুব তো ঘাস ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিতি। আজকে এই ঘাসগুলো না থাকলে সবাই সিংহের পেটে যেতাম, আর আমাদের কথা তো শুনিসনি। এখন দেখলি তো সিংহের ধাওয়া খেতে হলো। হ্যাঁ, আমি যে ভুল করেছি তা আজকে ঠিক বুঝতে পারছি। আমাকে মাফ করে দিস, আমি এখন থেকে তোদের সাথে মিলেমিশে থাকবো। এরপর হরিণের ছানা আর কখনো দুষ্টুমি করেনি। আরে আরে, এই কচ্ছপটা আবার এখনো আসছে না কেন শুনি? সবাই আছে কিন্তু কচ্ছপটা এখনো দেখছি আমাদের এখানে নেই। ওরে চুপ কর সবাই। কচ্ছপটার জন্য আমার অনেক চিন্তা হচ্ছে। সবাই আছে কিন্তু কচ্ছপটা এখনো নেই। রাজামশাই, আপনি কোনো চিন্তা করবেন না। কচ্ছপটা যে আস্তে আস্তে আসে, নিশ্চয়ই হেঁটে হেঁটে আসছে। দেখবেন আমাদের সবার শেষে একদম চলে এসেছে। বানরের কথা শুনে সেখানে সবাই হা হা করে হেসে ওঠে। ওরে থাম তোরা, থাম। তোদের আমি কতদিন বলেছি না, তোরা একদম কাউকে নিয়ে হাসি ঠাট্টা করবি না।
তবুও তোরা কেন মজা করিস? আপনি একদম ঠিক কথাই বলেছেন রাজামশাই। এই বানর, এই তুই কি বেশি লাফাতে পারিস বলে সবাইকে অপমান করে যাবি নাকি? তোকেও তো আমরা গেছো বলে খেপাতে পারি। এই যে এখন যে আবার আমাকে অ্যাটাক করা হচ্ছে, তাকে বলবে শুনি। তারা যখন এইভাবেই ঝগড়া করছিল এমন সময় সেখানে গুটি গুটি পায়ে কচ্ছপ চলে আসে। এই তো এতক্ষণে কচ্ছপ চলে এসেছিস। তা তোর আসতে এত দেরি হলো কেন শুনি? মহারাজ, মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। আমাদের পুকুরে কাল রাতে অনেকগুলো মাছ দেখেছিলাম, কিন্তু আজ সকালে মাছ ধরতে গিয়ে দেখি তেমন কোনো মাছ নেই পুকুরে। আমি তো চিন্তায় পড়ে গেলাম। সে কি রে, তাহলে মাছ যাবে কোথায় শুনি? আমি বলি কি কচ্ছপ, তুই যে ধীর গতির, আমার মনে হয় তোকে দেখেই মাছগুলো সব পালিয়ে গেছে। এই তো শিয়ালিনী দিদি, তুমি একদম আমার মনের কথা বলে দিয়েছো। দেখেছেন মহারাজ, দেখেছেন কিভাবে আমাকে নিয়ে হাসাহাসি করছে। খুব খারাপ হচ্ছে, কিন্তু থামবি তোরা, থামবি? আমাকে নিয়ে হাসাহাসি বন্ধ কর বলছি। এই চুপ চুপ, সত্যি তোদের নিয়ে আর পারা গেল না বাবা। সিংহের কথা শুনে সবাই চুপ করে যায় আর তাদের মাঝে ঝগড়াঝাটি থামিয়ে নেয়। এরপর সবাই যে যার মতো বাড়িতে চলে যায়। এই হাতিটা কিসের কি একটু কলা নিয়ে আসবে তা না, একা একাই কলা গাছ খেতে যাবে, আবার একা একাই খেয়ে চলে আসবে। কেন রে বাপু, একটু আমাদের জন্য আনলে কি হয় শুনি? বানর এভাবেই বকবক করতে থাকে আর কলার জন্য সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এমন সময় বানরের সাথে হঠাৎ হাতির দেখা হয়। আরে বানর যে, তো এভাবে লাফিয়ে লাফিয়ে কোথায় যাচ্ছিস শুনি? আমাকেও একটু বল দেখি। কেন তোমায় বলতে হবে কেন? গিয়েছিল তো একাই কলার গাছ খেতে, আমার জন্য তো একটু কলার ছড়ি আনতে পারতে। হা হা হা, এত পরিমাণে আজকে খেয়েছি না, একদম নড়তেও পারছি না। তোর জন্য আবার কলা নিয়ে আসবো কখন? হ্যাঁ জানি তো, তোমার ওই মোটা পেটটায় শুধু হিংসাই ভরা। তুমি কেন আমার জন্য কলা নিয়ে আসবে? চললাম তবে এবার। এসব বলে বানর সেখান থেকে চলে যায়। আর বানর যখন রাস্তা দিয়ে হাঁটছিল এমন সময় বানর পুকুরে পানির নিচে খলখলানির শব্দ শুনতে পায়। আরে পুকুরে আবার কে নেমেছে? কাউকেই তো দেখছি না। কিন্তু এই কচ্ছপটা তো নামার কথা নয়, কারণ কচ্ছপ তো এত খলখল শব্দ করতেই পারবে না। ধুর চাই, আমি বরং চলেই যাই। বানর সেখান থেকে চলে যায়। এভাবেই সেই সময়টা কেটে যায়। এদিকে প্রতিদিন মাছ চুরি হতেই থাকে। কি ব্যাপার কচ্ছপ, তুই আজকাল কেন জানি কোনো মাছ ধরে নিয়ে এসে দিচ্ছিস না? তোর দেয়া মাছ খেয়েই তো আমার আর শিয়ালিনীর পেট ভরতো, আর তুই কিনা এখন আমাদের কোনো মাছ এনে দিচ্ছিস না। কি হয়েছে আমাদের বলতো? রাজা মশাই, আপনাকে তো আমি এই কথাটাই বলতে চাইছিলাম। পুকুরে আজকাল তেমন কোনো মাছ দেখতে পাচ্ছি না। কদিন আগেও তো অনেক মাছ ছিল পুকুরে। সে কি রে, তাহলে কি কেউ মাছ চুরি করে খাচ্ছে নাকি? নয়তো মাছের তো আর হাত পা হয়নি যে পুকুর থেকে উঠে আরেক জায়গায় চলে যাবে। হ্যাঁ, আমিও তো তাই বলি, নিশ্চয়ই কেউ মাছ চুরি করে খাচ্ছে। কিন্তু কি, কার এত বড় সাহস যে কিনা আমাদের পুকুর থেকে মাছ চুরি করে খায়? রাজামশাই শুনুন, আমি কি বলি। এরপর বানর সেদিনের সব ঘটনা খুলে বলে। আর ঘটনা শুনে সবাই বুঝতে পারে যে কেউ এসে মাছ চুরি করে নিয়ে যাচ্ছে। না, আমাদের আরো সচেতন হতে হবে দেখছি। আমার মনে হয় কি রাজা মশাই, আমরা যখন কেউ পুকুরে থাকি না, তখন ওই চোর বা চুন্নি এসে আমাদের মাছগুলো চুরি করে নিয়ে যায়। এরপর সবাই অনেক চিন্তায় পড়ে যায় আর সবাই ভাবতে থাকে কিভাবে সেই চোরকে ধরা যায়। এরপর সবাই সেখান থেকে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে, কিন্তু প্রতিদিন মাছ চুরি হতে থাকে, পুকুরে মাছ কমে যেতে থাকে। এতে সবাই অনেক চিন্তায় পড়ে যায়। না, এইভাবে না খেয়ে খেয়ে তো আর একদম শুকিয়ে যাচ্ছি। যে করেই হোক একটা খাবারের ব্যবস্থা করতেই হবে। এভাবে না খেয়ে থাকলে আমি কবে যে মরে যাই তা কে জানে। শিয়ালিনী বলছিল আর হাঁটছিল। এমন সময় শিয়ালিনী একটা বড় গাভীকে ঘাস খেতে দেখে। আরে বা, এই তো দেখছি মেঘ না চাইতেই জল। শিকারের কথা চিন্তা করতে করতেই দেখি শিকার একদম সামনে চলে এসেছে। কিন্তু এর যা বড় বড় শিং দেখছি, যদি আমাকে গুঁতো দেয়
তাহলে কি হবে? শিয়ালিনীর নানান চিন্তায় পড়ে যায়। এমন সময় শিয়ালিনীর মাথায় একটা বুদ্ধি চলে আসে। যাই গিয়ে রাজামশাইকে ডেকে নিয়ে আসি, দুজন মিলে একসাথে শিকার করতে গেলে আর কোনো চিন্তা নেই। যেই ভাবে সেই কাজ, শিয়ালিনী দৌড়ে সিংহের কাছে যায় আর গিয়ে সিংহকে সবটা খুলে বলে। সে কি রে, আবার ওই গাভীর সাথে লাগতে যাব? গাভী যে বড়, যদি তুলে আচার দেয়। উফ, আপনি হলেন রাজা সিংহ, আপনি কি না এসবে ভয় পান? চলুন তো চলুন। এরপর শিয়ালিনী আর সিংহ মিলে একসাথে সেই গাভীর কাছে যায়। গাভী ওদের দুজনকে একসাথে দেখে মনে মনে ভীষণ ভয় পেয়ে যায়। আরে আরে, এরা দুজন আবার এখানে কেন? নিশ্চয়ই কোনো কুমতলবে এসেছে এখানে। না না, আমার কিছুতেই ভয় পেলে চলবে না, আমার নিজের মাঝে বল আনতে হবে। এ কি, তোমরা এখানে কেন? কেন এসেছো শুনি? তোকে খেতে এসেছি, তোকে খেয়ে আজকে আমাদের ডিনার লাঞ্চ সব সেরে নিব। কি, আমাকে কিনা খাবি? আমার শিং দেখেছিস? দাঁড়া, গুঁতো মেরে এক্ষুনি তোকে শেষ করে দিব। ওরে বাবারে, পালা পালা শিয়ালিনী। সিংহ ছুটে সেখান থেকে পালিয়ে যায় আর শিয়ালিনীও বাধ্য হয়ে সেখান থেকে ছুটতে থাকে। আর এসব দেখে গাভী ভীষণ হাসতে থাকে। যাক, বুদ্ধি খাটিয়ে আজকের মতো বেঁচে গেলাম। এদিকে শিয়ালিনী দৌড়াতে দৌড়াতে একটা কুমিরের সাথে ধাক্কা খেয়ে ধপাস করে পড়ে যায়। ওরে বাবা রে, ও বাবা, পা দুটো মনে হয় আবার ভেঙে গেল। এই শয়তান কবির, তোকে তো আগে আমি কখনো দেখিনি। কোথায় থেকে এসেছিস বল তো আমাকে। আমাকে আগে কখনো দেখোনি, এখন দেখে নাও। আর এত কথার উত্তর দিতে পারবো না। বাবা, তোর শরীর থেকে তো দেখছি ভীষণ মাছের গন্ধ আসছে। কোথায় পেয়েছিস এত মাছ শুনি? বল বল, আমাকে বল তো। সেই খবর কি আমি তোকে দিব নাকি? যেতে দাও তো বাপু। কুমির তাড়াতাড়ি করে চলে যায়। এদিকে শিয়ালিনীও গাভীর ভয়ে তাড়াতাড়ি চলে যায়। এদিকে পুকুরে আরও মাছ কমে যেতে থাকে আর সবাই চিন্তিত হয়ে সভা করতে বসে। রাজামশাই, আমার মনে হয় কোনো বড় রাক্ষস এসেছে, আর ওই রাক্ষস এভাবে মাছ ধরে খাচ্ছে। সে কি রে, রাক্ষস তোকে না খেয়ে কিনা মাছ খাচ্ছে? থাম তোরা থাম, আমার কাছে এখন সবটা ক্লিয়ার হয়ে গেছে। এরপর শিয়ালিনী সেই কুমিরের কথা সবাইকে খুলে বলে আর সবটা শুনে সবাই বুঝতে পারে যে এসব কুমিরের কাজ। ও আচ্ছা, আমাদের জঙ্গলে এসে বাহাদুরি, তাই না? এই শোনো সবাই, আজকে আমরা সবাই একসাথে থাকবো আর ওই মাছ চুন্নি আসার সাথেই চুন্নিকে খপ করে ধরে ফেলবো। এরপর সবাই যে যার মতো লুকিয়ে থাকে, কেউ গাছের ডালে, কেউ বা ঝোপের আড়ালে। উফ বাবা, কাউকেই দেখতে পারছি না। যাই, তাড়াতাড়ি করে মাছ কটে খেয়ে নেই। এরপর কুমির মাছ চুরি করতে পানির নিচে নামে আর মাছ খেয়ে উপরে উঠে দেখে সবাই কিনারায় দাঁড়িয়ে আছে। এ কি তোমরা? হ্যাঁ রে চুন্নি, আমরা তোকে ধরতে এসেছি। তোর জ্বালায় কতদিন থেকে শান্তি মতো মাছ খেতে পারি না। সেদিন তো খুব কথা বলছিলি, আজ খালি উঠে আয়, দেখ তোর কি হাল করি আমি। শিয়ালিনীর কথা শুনে কুমির ভীষণ ভয় পায় আর কাঁদতে কাঁদতে ক্ষমা চাইতে থাকে। আর এসব দেখে সবাই ভীষণ হাসতে থাকে।